আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সো আমরা দেখতে দেখতে হাজির হয়েছি আমাদের সুপার 60 ক্লাসের একদম আজকে আমার ইকোনমিক্সের চতুর্থ অধ্যায়ের লাস্ট ক্লাস। সো সবাই যারা যারা যুক্ত আছে সবাই আমাকে ঠিক মতো শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা জানাও। সো আমরা আজকে 5 নাম্বার লেকচারে চলে এসেছি এই চ্যাপ্টারের। সো দ্রুত একটু সবাই ঠিক মতো শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা জানাও। ওকে, আমি একটু তোমাদের সাথে ক্লাসটা শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু শেয়ার করে দাও, যাতে তারাও আমাদের সাথে জয়েন হয়ে যেতে পারে। একটু সময় নিচ্ছে, আমি এখনই শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ। সো তোমরা একটু তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু শেয়ার মেনশন করে দাও, যাতে তারাও আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারে। আজকে আমরা খুব মজা করে পরবর্তী যে টপিকগুলো আছে, অর্থাৎ আমরা কিন্তু এই চ্যাপ্টারের বেসিক যে বিষয়গুলো সেগুলো দেখে ফেলেছি। যেমন ধরে আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম যে সূত্রগুলো আছে, যেমন অশোধিত বা স্থূল জন্মহার, অশোধিত মৃত্যুহার বা স্থূল মৃত্যুহার, তারপর ডেন্সিটি অফ পপুলেশন, স্বাভাবিক বৃদ্ধির হার, জনসংখ্যার বৃদ্ধির হার, নিট অভিবাসন হার, সেটা আমরা প্রথম লেকচারে পড়েছি। দ্বিতীয় লেকচারে আমরা পড়েছি কি, আমরা ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব আমরা আলোচনা করেছি। তৃতীয় লেকচারে আমরা ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের বাকি অংশটুকু, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বে যে জনসংখ্যার নিবারণমূলক ব্যবস্থা সেগুলো আমরা দেখিয়েছিলাম। এরপর ফোর্থ ক্লাসে আমরা গত ক্লাসে কাম্য জনসংখ্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা পড়ব এর পরবর্তী জনসংখ্যার কাঠামোর বায়োলিঙ্গ বা ভৌগোলিক এই অংশ থেকে শুরু করে আমরা মানব সম্পদ, আত্মকর্মসংস্থান, এই বিষয়গুলো আমরা পড়ব। এই টপিকগুলো আমাদের পড়া বা জানা খুবই প্রয়োজন, কারণ আমাদের একজন অর্থনীতির স্টুডেন্ট হিসেবে আমাদের দেশের অর্থনীতি সম্পর্কে জানতে হলে মানব সম্পদ, আত্মকর্মসংস্থান বা একটা দেশের যে আমরা বলে থাকি যে বায়োলিঙ্গ বা ভৌগোলিক সম্পর্কে আমাদের জানা থাকা দরকার আছে। সো দ্রুত করে যারা যারা আমার সাথে যুক্ত আছো ঠিকমতো শুনতে আমি দেখতে পাচ্ছ কিনা জানাও। যদি ঠিকমতো শোনা যায়, দেখা যায়, তাহলে আমরা আস্তে আস্তে শুরু করব। কে কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত আছে একটু অবশ্যই জানাবা। এবং সবাই হ্যালো, হাই, কি অবস্থা বলো। রায়ান আমাদের সাথে রয়েছে, ভাইয়া কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। জাকি আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। স্বপ্নকর্ণ আমাদের সাথে আছে, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সোমাইয়া আমাদের সাথে, সোমাইয়া সীমা আছে আমাদের সাথে, সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে আচ্ছা মেশো করেছে। তারপর হচ্ছে রায়ান আমাদের সাথে আছে, শেয়ার ডান, থ্যাংক ইউ। বাইজিৎ আমাদের সাথে আছে, অল ক্লিয়ার বলছে। সীমা আমাদেরকে বলছে ওকে, মেশো করেছে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে শাবনাম আমাদের সাথে আছে, সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে তাসমিন আছে আমাদের সাথে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম ভাইয়া। তারপর হচ্ছে আর কে কে আছো দ্রুত করে একটু সবাই জানাই দাও কে কোন জায়গায় আছো। রায়ান বলছে আমি চকবাজার থেকে, মাশাআল্লাহ আমার পাশে। তাহলে শিপা আছে, শিপা বলছে আমাদেরকে জি অল ক্লিয়ার, থ্যাংক ইউ। ইদু মেশো করেছে অনেকজনকে, মাশাআল্লাহ। তারপর হচ্ছে আর কে কে আছো একটু দ্রুত জানাও। আমাদেরকে চকবাজার থেকে বলেছে বাইজিৎ, বলছে সেও চকবাজার থেকে। আব্দুল গফুর আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে রয়েছে আব্দুস সুবহান বলছে আমাদেরকে, আচ্ছা মেশো করেছে সুবহান অনেক জনকে, মাশাআল্লাহ। তো দ্রুত করে সবাই শেয়ার মেনশন করে দাও। আমরা দ্রুত করে সবাই শেয়ার মেনশন করে দাও, ঠিক আছে। আমরা আজকে আমরা পড়বো সেটা হচ্ছে অর্থনীতির চতুর্থ অধ্যায়ের আমরা পঞ্চম ক্লাস আলোচনা করব। সো সবাই চলে আসলে আমরা শুরু করে দেব। আব্দুল গফুর আছে কক্সবাজার থেকে দেখতে পাচ্ছে, সৌরভ আছে আমাদের সাথে, চট্টগ্রামের আনোয়ারা থেকে দেখতে পাচ্ছে আমাদের সাথে। তাবাসসুম আছে, তাবাসসুম বলছে আমি মদন থেকে বলছি। মদন বলতে কোথায় এটা? মদন বলতে আচ্ছা। তারপর হচ্ছে হাসান আমাদের সাথে রয়েছে, শবনাম হাসান বলছে ভাইয়া আপনার ইউটিউব থেকে আপনার ভিডিও দেখছিলাম, তখন আপনি হোয়াটসঅ্যাপে বলছেন ক্লাস জয়েন হতে। বুঝি নাই তোমার কথা আমি। আচ্ছা, আমাদের এই সুপার 60 ক্লাসে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তুমি সেখানে চাইলে জয়েন করতে পারো, কোনো সমস্যা নেই। আব্দুল্লাহ আল নোমান আমাদের সাথে রয়েছে, বোরহানকে মেনশন করেছে, থ্যাংক ইউ। জাকি আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। কই এত মানুষ কম কেন আজকে? এত মানুষজন কম কেন? তৃষা আছে, আপনি আমার প্রিয় শিক্ষক বলছে ইসরাত খান তৃষা, থ্যাংক ইউ ইসরাত জানানোর জন্য। তারপর হচ্ছে অনেক ধন্যবাদ। জাকি আমাদের সাথে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখতে পাচ্ছে। আরিফ আমাদের সাথে রয়েছে চাঁদপুর থেকে। সাদি আমাদের সাথে রয়েছে কুষ্টিয়া থেকে, সে দেখতে পাচ্ছে। নোমান আছে জিসি থেকে, সে দেখতে পাচ্ছে আমাদের চট্টগ্রামেই। শেখ আমাদের সাথে রয়েছে। ওকে,
সালাম দিয়েছে, অনেক অনেক ধন্যবাদ। সবাই একটু একটু শেয়ার মেনশন করে দিয়ে 100 করে ফেলি, 100 করে ফেলি, তারপর আমরা ক্লাসে শুরু করে দিচ্ছি, কেমন? সবাই একটু শেয়ার মেনশন করে দিয়ে 100 করে ফেলো দ্রুত। হ্যাঁ, আপনার প্রতিবেশী বলছে আমাদেরকে, কুবরা শিফা বলছে আপনার প্রতিবেশী চকবাজার থেকে। আচ্ছা, আমিও চকবাজার থেকে লাইভ ক্লাস নিচ্ছি তোমাদের সাথেই। সো চলো আমরা শুরু করি। আজকের প্রথমে আমরা ইন্টারেস্টিং কিছু বিষয় শিখবো, যেগুলোকে আমরা বলি বায়োলিঙ্গ বা ভৌগোলিক সম্পর্কে একটা দেশের জনসংখ্যার কাঠামোর। সো ফার্স্ট অফ অল আমরা দেখবো যে বাংলাদেশের জনসংখ্যার যে কাঠামো সেইটা সম্পর্কে আমরা একটু প্রথমেই জানবো। বাংলাদেশের জনসংখ্যার কাঠামোটা আসলে কেমন কেমন। যেমন আমি যদি বলি বাংলাদেশে 2011 সালের যে অর্থ বছর বা 11 সাল অনুযায়ী 0 থেকে 14 বছর বয়সের জনসংখ্যা হচ্ছে 34 থেকে 64%, সরি 34.64% বা 64%, 34.64% হচ্ছে আমাদের 0 থেকে 14 বছর বয়সের মানুষ আছে। আর 15 থেকে 64 বছর বয়সের মানুষ আছে কত? 57.88%। এরপর হচ্ছে 65 বছর ঊর্ধ্বে বয়সের জনসংখ্যা আছে 7.48%। দ্যাট মিনস আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সবচেয়ে বেশি জনসংখ্যা হচ্ছে 2011 সাল অনুযায়ী আমাদের এই যে 15 থেকে 64 বা যারা হচ্ছে কর্মক্ষম মানুষ আমরা বলি সেটা। আর ডিপেন্ডেবল বলতে এদেরকে ডিপেন্ডেবল বলা হয়, আবার এদেরকেও ডিপেন্ডেবল বলা হয়। অর্থাৎ একদম 0 থেকে 14 বছর বয়সে যারা আছে তাদেরকে আমরা ডিপেন্ডেবল পিপল বলি বা জেনারেশন বলি, আবার 65 বছর যারা উঠতে তাদেরকে আমরা ডিপেন্ডেবল বলি, কারণ তারা অন্যের উপর ডিপেন্ড করে। তো আমরা দেখতে পাচ্ছি 2022 সালে এই 0 থেকে 14 বছর বয়সের যে পার্সেন্টটা সেটা কিন্তু কমে এসেছে, মানুষ কমে গেছে একটু সেই পার্সেন্টটা। অন্যদিকে 15 থেকে 64 বছর এটা একটু বেড়েছে, অন্যদিকে 65 বছর ঊর্ধ্বে এটাও কিন্তু বেড়েছে। এখন তোমাদের কাছে প্রশ্ন করতে পারি আমি যে 65 বছর ঊর্ধ্বের এই জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণটা আসলে কি? বা জনসংখ্যা আগে ছিল 7.48, এখন কিন্তু সেটা 9.25। কেন এই আমাদের জনসংখ্যা যেটা 65 বছর ঊর্ধ্বের জনসংখ্যা সেটা কেন বৃদ্ধি পেয়েছে একটু বলতে হবে। কেন 65 বছর ঊর্ধ্বের যে জনসংখ্যা সেটা বৃদ্ধি পেয়েছে? আনসার হচ্ছে, আমরা জানি যে একটা দেশের যে উন্নতি বা বলতে পারে আমাদের দেশে যে চিকিৎসা ব্যবস্থার উন্নতি, যার কারণে এই 65 বছর ঊর্ধ্বের জনসংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে, বাড়তেছে। কারণ চিকিৎসার উন্নতির কারণে দেখা যায় যে ভালো চিকিৎসা পাওয়ার কারণে তারা বেশি দিন পর্যন্ত বেঁচে থাকতেছে। সো এটার কারণে আমাদের জনসংখ্যা একটু 65 বছর ঊর্ধ্বের জনসংখ্যা বাড়তেছে আস্তে আস্তে। আচ্ছা, যাই হোক, তো এটা একটু ভালো দিক একদিক থেকে বলতে গেলে। তারপরে চলে আসে আমরা 2 নম্বর লিঙ্গভেদে আমি যদি বলি জনসংখ্যার কথা, তাহলে দেখো 2011 সালে আমরা যদি তথ্যটা দেখি তাহলে এখানে নারী পুরুষের অনুপাত, নারী যদি হয় 100 জন, পুরুষ সেখানে 100.5, তার মানে পুরুষের সংখ্যা একটু বেশি ছিল। নারীর তুলনায় পুরুষের সংখ্যা কি হয়েছে? একটু বেশি ছিল। কোথায় বলো? নারীর তুলনায় পুরুষ সংখ্যা একটু বেশি। কত সালে? 2011 সাল অনুযায়ী নারী 100, পুরুষ হচ্ছে 100.5, মানে ইষ্ট যদি করি আর কি। আর 2022 সালে গিয়ে দেখা গেল নারীর সংখ্যা 100, পুরুষ হচ্ছে 98। তার মানে তখন নারীর সংখ্যা বেড়ে গিয়েছে পুরুষের তুলনায়। কথা বুঝতে পারছো? নারীর সংখ্যা কিন্তু বেড়ে গেছে কার তুলনায়? পুরুষের তুলনায় বেড়ে গিয়েছে। ওকে, তাহলে আমরা লিঙ্গভেদে বলছি কি? লিঙ্গভেদে হচ্ছে আমাদের জনসংখ্যা দেখতে পাচ্ছি নারীর সংখ্যা বেড়ে যাচ্ছে পুরুষের তুলনায়, পুরুষের সংখ্যা কমে যাচ্ছে আস্তে আস্তে। এটা কিসের লক্ষণ? কে বলতে পারবা? এটাকে আমরা কিসের লক্ষণ বলি বলতো? নারীর সংখ্যা বেড়ে যাওয়া, এটাকে আমরা কিসের লক্ষণ বলি? এটা হচ্ছে, বলো বলো, কে বলতে পারবা একটু দেখি। নারীর সংখ্যা বেড়ে যাচ্ছে, এটা কিসের লক্ষণ? স্নিগ্ধা সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। উম্মে সেলিম আছে আমাদেরকে সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। সেলিম, হ্যাঁ সরি সালিম, উম্মে সালিম। আচ্ছা, তারপর হচ্ছে হ্যাঁ কিয়ামতের লক্ষণ বাই, তারপর হচ্ছে রায়ান বলছে আমাদেরকে কিয়ামতের লক্ষণ। হ্যাঁ, জনসংখ্যা যদি পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেড়ে যায় এটা একটা কিয়ামতের লক্ষণ। কারণ কিয়ামতের আগে একজন পুরুষের পেছনে 4 জন করে নারী থাকবে। 4 জন নাকি 7 জন? 4 জনই ছিল। হ্যাঁ, তো দেখো এরপর আমরা দেখব 3 নম্বরে নারী পুরুষের অনুপাত যদি আমরা বলি। চট্টগ্রাম গ্রাম এবং শহরের মধ্যে জনসংখ্যার কাঠামোর মধ্যে আমরা যদি বলি নারী পুরুষের অনুপাতটা কেমন, তাহলে এরকম যে 2011 সালে আমাদের গ্রামে, কোথায় বলতো? 2011 সালে গ্রামে বসবাস করে 71% মানুষ বসবাস করেছিল 2011 সালে, আর শহরে 28%। অন্যদিকে 2022 সালে গিয়ে এই গ্রামে বসবাসরত মানুষের সংখ্যা কিন্তু কমে এসেছে আরেকটু, মানে গ্রামে মানুষ কম বসবাস করতেছে। অন্যদিকে যে শহরে বসবাস সেটার সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে।
শহরে বা গ্রাম অঞ্চলে শহর অঞ্চলে জনসংখ্যা কিন্তু বেশি হারে কি হতেছে তোমার হচ্ছে মানুষ চলে আসতেছে কাজ করার জন্য বা বলতে পারো থাকার জন্য। তো শহরে কিন্তু চাপ পড়তেছে এটার কারণে। ওকে, তারপর চলে আসি আমরা। আচ্ছা, এরপর যেটা বলবো সেটা হচ্ছে আমাদের যারা যারা তোমরা হচ্ছে আমাদের 25-এর শিক্ষার্থী আছো, তোমরা জানো তোমাদের জন্য আমাদের র্যাপিড ব্যাচ কিন্তু শুরু হতে যাচ্ছে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে, বা প্রথম সপ্তাহ থেকে আমাদের মূল ক্লাস শুরু হয়ে যাবে। সো তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমাদের র্যাপিড ব্যাচে ভর্তি হও নাই, দ্রুত করে র্যাপিড ব্যাচে ভর্তি হয়ে যাও। আমাদের র্যাপিড ব্যাচে ভর্তি কার্যক্রম খুবই জোরালোভাবে চলতেছে এখন। সো আমাদের 10 তারিখ পর্যন্ত যারা যারা প্রি বুকিং করেছো বা প্রি রেজিস্ট্রেশন করেছো তোমাদের ডিসকাউন্ট আছে। আর যারা প্রি বুকিং করো নাই তোমাদের জন্য হচ্ছে তোমাদের জন্য ডিসকাউন্ট বলা যায় 2199 টাকা কোর্সে তোমরা হচ্ছে 1800 কত টাকা দিয়ে পেয়ে যাবে, 1899 টাকা দিয়ে পেয়ে যাবে এই কোর্সটা। তো এটা হচ্ছে তোমাদের যত দ্রুত ভর্তি হতে পারো, ঠিক আছে, যে এটা ডিসকাউন্টটা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। সো দ্রুত করে তোমরা ভর্তি হয়ে যাও যারা যারা 25-এর শিক্ষার্থী আছো আর কি। চলে আসি আমরা এরপরে, সেটা হচ্ছে পেশাভিত্তিক জনসংখ্যার কথা যদি খুবই গুরুত্বপূর্ণ। এটা পেশাভিত্তিক জনসংখ্যাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। চলো আমরা এটা একটু শিখি। পেশাভিত্তিক জনসংখ্যার মধ্যে 2022 সালের অনুযায়ী কৃষি ক্ষেত্রে মানুষ জড়িত আছে 40.60%। অর্থাৎ আমি যদি বলি 100 জন মানুষ বাংলাদেশে কাজ করতেছে, এরকম মানুষ আছে 100 জন, তার মধ্যে 40 জন কৃষি কাজ করে, বুঝছো? আর অকৃষি কাজ করে, অকৃষি মানে হচ্ছে শিল্প এবং সেবার মধ্যে কাজ করে 59%। তার মানে 40% কৃষি কাজ করতেছে 40.60, আর 59.40% হচ্ছে অকৃষি কাজ। অকৃষি কাজ দুইটা সেক্টরে বিভক্ত, একটা হচ্ছে শিল্প এবং সেবা। টোটাল বাংলাদেশে যদি আমি সেগমেন্ট বলি কোন সেক্টরে কত কাজ করে, কৃষি ক্ষেত্রে 40.60% হচ্ছে কৃষি ক্ষেত্রে কাজ করতেছে, এবং শিল্প ক্ষেত্রে যদি কাজ করে সেটা হচ্ছে 20.4%, এবং সেবা ক্ষেত্রে কাজ করতেছে 39%, বুঝছো? তো সবচেয়ে বেশি আমাদের জনসংখ্যা নিয়োজিত আছে কৃষি ক্ষেত্রে। যদিও কৃষির অবদান আমাদের জিডিপিতে বেশি না, কৃষির অবদান হচ্ছে আমাদের জিডিপিতে হচ্ছে তোমার কত 12 বা 13.something ধরো, কাছাকাছি 13% কাছাকাছি হচ্ছে জিডিপিতে আমাদের কৃষিক্ষেত্রের অবদান। কিন্তু মানুষ বেশি জড়িত আছে, কিন্তু কৃষিক্ষেত্রে অনেক বেশি মানুষ জড়িত আছে, কর্মসংস্থান আছে। অন্যদিকে শিল্প ক্ষেত্রের অবদান হচ্ছে 35.35-এর আশেপাশে আর কি শিল্প ক্ষেত্রের অবদান, সেটাতে প্রায় 20% মানুষ জড়িত আছে বাংলাদেশের যে কর্মক্ষম মানুষ আছে তার মধ্যে। অন্যদিকে যদি বলি যে বাংলাদেশের সেবা ক্ষেত্রে অবদান হচ্ছে 51%, বুঝছো? 51 হতে পারে। তো 51%-এর মধ্যে আমাদের জিডিপিতে সবচেয়ে বেশি অবদান হচ্ছে এই সেবা ক্ষেত্রে, এবং জনসংখ্যার দিক থেকে এখানে প্রায় 39% মানুষ কিন্তু জড়িত আছে সেবা ক্ষেত্রের সাথে বা সেবা শিল্পের সাথে। ভর্তি হয়েছে স্যার, টি শার্ট কখন? হ্যাঁ, তোমাদের যখনই আমরা ফেব্রুয়ারির দিকে যখন আমরা ক্লাস শুরু করব তখন তোমাদের সাথে তোমরা তো র্যাপিড বই পাবা। তো যারা যারা প্রথম 100 জন ভর্তি হয়েছে তারা কিন্তু র্যাপিড বইয়ের সাথে টি শার্ট পাবে, কেমন? তো যখন আমরা বইটা পাঠাবো তখন একসাথে পাঠাবো আর কি, এখন তো পাঠাতে পারবো না, আর দুইবার করে পাঠাতে সমস্যা না, এই জন্য আর কি। তো আমরা একসাথে বইয়ের সাথে তোমাদেরকে পাঠাবো, ওই টি শার্টটা পাঠাবো। প্রীতি রয়েছে, সালাম দিয়েছে। ওকে, কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, যদি র্যাপিড ব্যাচ সম্পর্কে কার কোনো প্রশ্ন থাকে বা জানতে চাও সেটা অবশ্যই জানাতে পারো। অলরেডি ভর্তি হয়ে গেছো কারা কারা একটু জানাতো আমাকে। র্যাপিড ব্যাচে অলরেডি ভর্তি হয়ে গেছো কারা কারা? অলরেডি ভর্তি হয়ে গেছো কারা কারা র্যাপিড ব্যাচে? উর্মি আমাদেরকে সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। শাবনাম আমাদেরকে মেহেদিকে মেনশন করেছে, থ্যাংক ইউ। সো চলো আমরা দেখি আমরা কি বলছি, যে পেশাভিত্তিক জনসংখ্যার দিক থেকে আমরা দেখতে পাচ্ছি 40% প্রায় কৃষিক্ষেত্রে জড়িত আছে। যদিও কৃষিক্ষেত্রের অবদান কম 13%, কিন্তু হিউজ একটা অংশ কৃষিক্ষেত্রে কিন্তু নিয়োজিত আছে জনসংখ্যার দিক থেকে। আর অকৃষি ক্ষেত্রে 59%, তার মধ্যে শিল্প ক্ষেত্রে 20%, 20.4, আর সেবা ক্ষেত্রে 39% মানুষ কিন্তু কর্মক্ষম মানুষ কিন্তু জড়িত আছে। ইতু বলছে আমি ভর্তি হয়ে গিয়েছি। নাজিফা সালাম দিয়েছে, ভাইয়া আমি আগামীকাল ভর্তি হব। হ্যাঁ ঠিক আছে বাইজিৎ। তারপর হচ্ছে মামুন আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। ওকে জি স্যার বুঝছি। আচ্ছা ইরিন বলছে বুঝছি। ওকে, তো যারা যারা ভর্তি হন র্যাপিড ব্যাচে দ্রুত ভর্তি হয়ে যাও, কেমন? ডিসকাউন্টের যে কোনো সময় ডেট শেষ হয়ে যেতে পারে, যে কোনো সময় ডিসকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। 2200 টাকা দিয়ে তখন ভর্তি হইতে হবে আর কি। চলে আসি আমরা 5 নম্বরে ভাষাভিত্তিক জনসংখ্যার কথা যদি বলি, বাংলাদেশে প্রায় 99% অর্থাৎ 99% মানুষ বাংলা ভাষায় কথা বলে, আর 1% মানুষ আরবি, উর্দু, ইংরেজি এইসব ভাষায় কথা বলে থাকে। তো এটা একটু মনে রাখবা। এরপর চলে আসি জেলাভিত্তিক জনসংখ্যা। সবচেয়ে বেশি বা সর্বাধিক জনবহুল হচ্ছে ঢাকা। সবচেয়ে বেশি জনসংখ্যার দিক থেকে ঘনবসতিপূর্ণ আর কি।
প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে, 10,067 জন হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে কি করে বসবাস করে, 10,067 জন। চিন্তা করছো, আমরা বাংলাদেশের হচ্ছে জনসংখ্যার ঘনত্ব মনে হয় 1920 এরকম হইতে পারে, 1919 বা 1920, 2019 2020 হইতে পারে, আমি ভুলে গেছি এক্স্যাক্টলি। 1920 বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব মনে হয় 1920 জন নাকি 19 জন এরকম হইতে পারে, অথবা হচ্ছে 2019 জন এরকম হইতে পারে, ঠিক আছে, এরকম কাছাকাছি আর কি। তো সেইখানে কিন্তু আমাদের প্রায় ঢাকাতে কিন্তু তার অনেক গুণ বেশি হচ্ছে জনসংখ্যার ঘনত্ব। অন্যদিকে আবার সবচেয়ে কম জনবল হচ্ছে বান্দরবানে, মাত্র 107 জন প্রতি বর্গ কিলোমিটারে কি করে বসবাস করে থাকে। ওকে, উম্মে বলছে আমাদেরকে ভর্তি হয়ে গেছে, আচ্ছা ভর্তি হয়েছে বলছে। ইরিন আমাদেরকে বলছে ভর্তি হয়েছি। আয়শা বলছে স্যার র্যাপিড ব্যাচে ভর্তি লাস্ট ডেট কত তারিখে? র্যাপিড ব্যাচে ভর্তি লাস্ট ডেট বলতে এখন ভর্তি হলে তুমি ডিসকাউন্টটা পাবা, যে কোনো সব ভর্তি মধ্যে যেতে পারো। এমন আমাদের ক্লাস শুরু হবে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে, ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হবে। তো এর আগে তুমি ভর্তি হতে পারবা যে কোনো সময়, তবে ডিসকাউন্টটা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, সেটা বলতে চাচ্ছি। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তুমি ভর্তি হয়ে যাও। ওকে, তাহলে আমরা এরপরে চলে আসি। এরপর হচ্ছে জনসংখ্যার আয়তনের দিক থেকে, জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশে পৃথিবীর 8ম বৃহত্তম দেশ। তার মানে আমি যদি বলি সবচেয়ে বেশি জনসংখ্যা আছে পৃথিবীতে, তার মধ্যে বাংলাদেশের অবস্থান কত, তাহলে আমরা বলবো বাংলাদেশের অবস্থান হচ্ছে 8ম। অন্যদিকে জনসংখ্যার দিক দিয়ে অধিক জনসংখ্যার দেশ হচ্ছে ভারত, দ্বিতীয় অবস্থান রয়েছে চীন। এই জায়গায় তোমরা অনেকে ভুল করে ফেলবা, আমি একটু বলে দিচ্ছি। আগে কিন্তু সবচেয়ে বেশি জনসংখ্যা ছিল চীনে, এখন কিন্তু ভারতে সবচেয়ে বেশি জনসংখ্যা, এখন কিন্তু জনসংখ্যা দিতে সবচেয়ে বেশি জনসংখ্যা ভারতে, দ্বিতীয় অবস্থানে আছে চীন, আর বাংলাদেশ হচ্ছে 8ম স্থানে জনসংখ্যার দিক থেকে। ঠিক আছে, আমরা কি বুঝতে পারছি? তাহলে জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি জনবহুল দেশ হচ্ছে ভারত, এবং হচ্ছে দ্বিতীয় হচ্ছে চীন, আর বাংলাদেশ হচ্ছে 8ম। আর জনসংখ্যার ঘনত্বের যদি কথা বলি, এই যে এখানে পাইছে, এই যে আমি এটা ভুলে গেছিলাম, ও আচ্ছা আমি ভুল বলছি, 1900 না, 1015 অথবা 1119, এটা ঠিক আছে, 1119, এই যেটা বলতে চাচ্ছিলাম আমি, 1119 হবে, একটু কারেকশন করো সবাই। আমি যেটা বলছিলাম 1900 না, এটা হচ্ছে 1119 জন হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে বাংলাদেশে, প্রতি বর্গ কিলোমিটারে 1119 জন বসবাস করে এখন বর্তমানে আর কি, বর্তমানে 1119 জন কি করে বসবাস করে। তাহলে এখানে 2011 সালে বাংলাদেশের জনসংখ্যা ঘনত্ব দেওয়া আছে 1015, 2022 সালে হচ্ছে 1119, আচ্ছা হচ্ছে 1119, সবাই একটু কারেকশন করে নাও এটা, আচ্ছা হবে 1119 জন প্রতি বর্গ কিলোমিটার কি করে থাকে বসবাস করে থাকে। ক্লিয়ার? ওকে, তারপরে আমরা চলে আসি এরপর আমরা কি বলছি যে আচ্ছা র্যাপিড ব্যাচের কথা তোমাদেরকে আগে বললাম, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, আমি সেটা সমাধান করে দিব। আমরা চলে আসি পরবর্তী স্লাইডে। এই বলছে শিক্ষিতের হার বা সাক্ষরতার হার। 2011 সালে বাংলাদেশে শিক্ষিতের হার ছিল মাত্র 57%। চিন্তা করছো, মানে অর্ধেকের অর্ধেক মানুষ প্রায় অশিক্ষিত ছিল 2011 সালে, যেটা 2022 সালে গিয়ে প্রায় 74% চলে আসছে। এটা কিন্তু হিউজ একটা পরিবর্তন। এখন বেশিরভাগ মানুষ হচ্ছে শিক্ষিত আর কি। স্যার ওই দিন বলছিলেন চীনের জনসংখ্যা বেশি, চীনের জনসংখ্যা বেশি বলছে, কিন্তু সবচেয়ে বেশি বলি নাই তো বাবা, আমি বলছি চীনের জনসংখ্যা বেশি, সবচেয়ে বেশি হচ্ছে এখন ভারতে, এটা বলছি সবচেয়ে বেশি ভারতে, চীনের জনসংখ্যা সবচেয়ে বেশি এটা বলি নাই আমি একবারও। আমরা বলছি জাস্ট চীনের জনসংখ্যা বেশি হওয়ার পরও এটা ওরা জনসম্পদে রূপান্তর করতে পারছে। জনসংখ্যা বেশি বলতে আমি সবচেয়ে বেশি বলি নাই, মানে সেকেন্ড পজিশন আছে ওরা, বুঝছো? তাহলে আমরা চলে আসি 64% হচ্ছে আমরা বলছি যে এখন 74% এখন শিক্ষিত, 74.66, যার মধ্যে পুরুষের শিক্ষিত হার 76%, নারী হচ্ছে 71%। দেখো পুরুষের কিন্তু শিক্ষিত হার বেশি নারীর তুলনায়। কেন? কারণ হচ্ছে নারীদের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় সামাজিক পারিবারিক বিভিন্ন বলতে পারো যে বাধার সম্মুখীন হইতে হয় পড়াশোনা করতে গিয়ে। পুরুষের ক্ষেত্রে সেটা হয় না, পাশাপাশি পুরুষকে তারা পড়ালেখা করানো যায় না, তাদেরকে চেপে ধরে পড়ানো হয়, বুঝছো? আরেকটা বিষয় হচ্ছে পুরুষদেরকে তোমার পড়াশোনা করতেই হবে। যারা এখানে ছেলেরা আসো আমার ক্লাসে আসো, তোমার মাথায় রাখবা যে তোমাদেরকে পড়াশোনা করতেই হবে, সেটা হোক আজকে অথবা কালকে। তুমি যদি এসএসসিতে পড়াশোনা না করো, ভার্সিটি এডমিশনে পড়তে হবে, ভার্সিটি এডমিশনে না করলে তোমাকে চাকরি পরীক্ষায় পড়তে হবে, চাকরি পরীক্ষা না পড়লে তোমার চাকরির ভিতরে প্রমোশন হবে না, চাকরির ভিতরেও তোমাকে পড়াশোনা করতে হবে চাকরির প্রমোশনের জন্য। পড়াশোনা তোমাকে করেই যেতে হবে, সারা জীবন পড়াশোনা করতে হবে পুরুষদেরকে, বুঝছো? আর নারীদের ক্ষেত্রে সেটা সবসময় প্রযোজ্য না, অর্থাৎ নারীদের ক্ষেত্রে উইলিংলি তারা চেষ্টা করে পড়াশোনা করার জন্য, তবে সামাজিকভাবে তাদেরকে অনেক বেশি সুযোগ সুবিধা বঞ্চিত করা হয় আর কি, ঠিক আছে? তবুও তাদের ক্ষেত্রে এটা অনেক সময় দেখা যায় যে ফ্যামিলি, আমাদের সমাজটা হচ্ছে এরকম যে পুরুষের উপর ডিপেন্ডেবল থাকে নারীরা। তো এটা আস্তে আস্তে এখন কমে আসতেছে, এটা আমরা চাই কমে আসুক,
কারণ এটা ওমেন আসলে কিন্তু দেশের উন্নতি হবে না, এটা মাথায় রাখিও। কারণ দেশের যে আমরা জনসংখ্যার কথা বলছি, আমরা দেশে যে 100 জন যদি নারী হয় তার মধ্যে 98 জন হচ্ছে পুরুষ। তার মানে এই 98 জনের উপর কিন্তু 100 জন কি করতেছে তোমার ডিপেন্ডেবল হচ্ছে। এটার ফলে কিন্তু তাদের ইনকামটা কিন্তু তারা কিন্তু ইনকাম করতেছে না, কম করতেছে। নারীরা, পুরুষরা ইনকাম করতেছে, তাদের ইনকামের উপর এরা ডিপেন্ড করতেছে। তো আলটিমেটলি তাদের বেঁচে থাকার জন্য যে টাকা পয়সা সেটা দিয়ে কোনোরকম পাচ্ছে আর কি, কোনোরকম চলতেছে এরকম। কিন্তু যদি দুইজনে ইনকাম করতো, ছেলেরা করতো মেয়েরা করতো, তাহলে কিন্তু তাদের অনেক টাকা সারপ্লাস থাকতো বা টাকা জমা থাকতো বা তারা আস্তে আস্তে উন্নত হইতো। বুঝছো? এটা বোঝানোর চেষ্টা করতেছি। কলেজের টেস্ট চলতেছে, ইকোনমিক্সে কিছু পারি কি না, আমাকে কি এই সমাজ মেনে নিবে? কি মেনে নিবে তোমাকে? মুস্কান বলছে আমাদেরকে, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমি এসএসসি আপনার 24-এর ব্যাচে অর্থনীতি অনলাইন ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা, 24-এর শিক্ষার্থী। মুস্কান, কি অবস্থা, কেমন আছো বলো? তাহলে আমরা চলে আসি, তাহলে কি বলছিলাম, পুরুষের এখানে কিন্তু শিক্ষিতের হার বেশি নারীর তুলনায়। সো এটা বলছিলাম, এবং হচ্ছে শিক্ষিতের হার কিন্তু বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে। আমরা এরপরে চলে আসি। এরপর বলছে, আচ্ছা এরপর হচ্ছে তোমরা যারা 25 শিক্ষার্থী আছো যাদের শুধুমাত্র ইকোনমিক্সের প্রবলেম, তোমরা কিন্তু এই টার্গেট অ্যাপ্লাস ব্যাচে ভর্তি হতে পারো। শুধু ইকোনমিক্সে যাদের প্রবলেম আছে তারা, ঠিক আছে, এটাতে ভর্তি হতে পারবা। আচ্ছা চলে আসি এরপর হচ্ছে জন্মহার এবং মৃত্যুহার। যদি বলি জন্মহার এবং মৃত্যুহার সম্পর্কে যদি আমরা বলি, তাহলে হচ্ছে এরকম যে 2011 সালে বাংলাদেশের প্রতি হাজারের জন্মহার 19.2 এবং মৃত্যুহার হচ্ছে 5.5। 2022 সালে সেই জন্মহারটা কিন্তু কমে এসেছে। দ্যাট মিনস বাংলাদেশের মানুষ সচেতন হচ্ছে, জন্মহার সম্পর্কে তারা সচেতন হচ্ছে, তো কমে আসতেছে জনসংখ্যাটা। আর মৃত্যুহার যেটা আছে সেটাও কমে আসতেছে আস্তে আস্তে। মৃত্যুহারটা কি হয়ে যাচ্ছে? আস্তে আস্তে কমে যাচ্ছে, এটা বলা হচ্ছে। তাহলে জন্মহারও দেওয়া আছে, একটা কি দেওয়া আছে, মৃত্যুহারও দেওয়া আছে। জন্মহার এখানে কমে যাচ্ছে, মৃত্যুহার কি কমে আসতেছে। তো এরপর হচ্ছে আমরা বলতে পারি, এরপর হচ্ছে প্রত্যাশিত আয়ুষ্কাল। এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো বাংলাদেশে 2011 সালে প্রত্যাশিত আয়ুষ্কাল ছিল 69 বছর, মানে তারা 69 বছর গড়ে বাঁচত বাংলাদেশের মানুষজন, যেটা 2022 সালে গিয়ে 72.8 হয়েছে। তার মানে মানুষের আয়ুষ্কাল বৃদ্ধি পাচ্ছে, দ্যাট মিনস তাদের গড় আয়ু বৃদ্ধি পাচ্ছে। গড় আয়ু বৃদ্ধি পাচ্ছে বলতে তারা বেশি দিন পর্যন্ত বেঁচে থাকতেছে। উমর বলছে, আসসালামু আলাইকুম স্যার, আমি ইকোনমিক্সে অ্যাডমিট হতে চাই। ওকে, আমাদের পড়ালেখা পেজে, এই পেজে তুমি ক্লাস করছো, এই পেজে একটা মেসেজ দাও, অথবা পড়ালেখার পেজের নাম্বার একটা কল দাও, 01746561163, এই নাম্বার একটা কল দাও, ঠিক আছে? কল দিয়ে তুমি ভর্তি হতে পারবে, অথবা পড়ালেখার পেজে একটা মেসেজ দাও। ওকে স্যার, আমি নিউ অফলাইন ব্যাচ আছে এসএসসি 25 ব্যাচের জন্য। হ্যাঁ অবশ্যই, আমাদের অফলাইনে পড়ালেখার জন্য স্পেশাল ব্যাচ শুরু হচ্ছে। সো তামিম, তুমি দ্রুত পড়ালেখার অফিসে যোগাযোগ করো। আমাদের অফিস হচ্ছে চকবাজার লালচাঁদ রোড, বা যেটা থানা রোড আছে সেই রোডেই মিষ্টিমুখ দোকানের ঠিক অপোজিটে লোকমান টাওয়ারের 4th তলায়, ঠিক আছে? তো লোকমান টাওয়ার 4th তলায় চলে আসো, এবং তুমি হচ্ছে আমার সাথে এসে কথা বলতে পারবে। এবং হচ্ছে আমাদের ভর্তি কার্যক্রম চলছে স্পেশাল ব্যাচের জন্য। আমাদের ফেব্রুয়ারি থেকে আমাদের স্পেশাল ব্যাচ শুরু হবে, জানুয়ারি 25 তারিখ থেকে আমরা হয়তো ফ্রি ক্লাস শুরু করতে পারি, ঠিক আছে? সো তুমি এসে কথা বলে যাও। উমর বলছে আমাদেরকে, স্যার কোর্সে অ্যাডমিট হলে কি নতুনভাবে করানো হবে? হ্যাঁ, সব কিছু নতুনভাবে পড়ানো হবে ওমর, একদম বেসিক থেকে আমরা পড়াই। প্রত্যেকটা কোর্সে আমাদের এরকম একদম শুরু থেকে শুরু করে সব কিছু পড়ানো হবে। ওকে, এরপর এখানে কিছু ইনফরমেশন দিয়েছে, সবাই একটু মনে রাখি। সেটা হচ্ছে 2011 সালে বাংলাদেশের জনসংখ্যার প্রথম বিবাহের গড় বয়স হচ্ছে 24 বছর। 24.9, এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে, ঠিক আছে? ছেলেদের ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে 24.9, আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে 18.3। দেখছো? তার মানে ছেলেরা বিয়ে করে অনেক দেরিতে, বুড়াকালে, বুঝছো? 25 বছর পার হয়ে গেলে তখন বিয়ে করতেছে, 24 বছর মানে 25 বছরে গিয়ে। আর মেয়েদের ক্ষেত্রে 18.3 বছরে। কেন? প্রথম কারণ হচ্ছে ছেলেদের ক্ষেত্রে একটা বাধ্যতামূলক সেটেল হইতে হবে, সেটেল হওয়া ছাড়া বিয়ে করা যাবে না, ঠিক আছে? কেউ বউ দেয় না, মানে কেউ মেয়েও দেয় না বিয়ে করার জন্য। তো প্যাসেরারা খুব দুঃখে আছে, কষ্টে আছে ছেলেরা। অন্যদিকে মেয়েদের ক্ষেত্রে হচ্ছে একটু থেকে একটু বড় হইলেই, মানে ইন্টারমিডিয়েট পাস করলেই কোনো রকম বিয়ে দেওয়ার জন্য একটা মানে ফ্যামিলিতে একটা চাপ সৃষ্টি হয়, একটা বিষয় আমরা দেখতে পাই এটা সমাজে আর কি। তো এটা আস্তে আস্তে কমে আসতেছে, তো তবু এটা এখনো পর্যন্ত আছে। তো এখানে দেখা যাচ্ছে তাদের কাছে 18.3 বছর বয়সে তাদেরকে গড়ে বিয়ে দেওয়া হচ্ছে, বুঝছো? তো এটা আর কি। তো এখানে ছেলেদের ক্ষেত্রে ওইটা বাধ্যতামূলক, ওই যে বললাম তোমাদেরকে পড়াশোনা করতে হবে বাবা, তোমরা যেখানে যাও পড়াশোনা তোমাকে করে যাইতেই হবে ছেলেরা। তারপর চলে আসি 1974 সালে বাংলাদেশের সর্বপ্রথম আদমশুমারি হয়। সর্বপ্রথম আদমশুমারি কখন হয়? এটা পরীক্ষা অনেকবার এসেছে। বাংলাদেশের সর্বপ্রথম আদমশুমারি হয়
1974 সালে বাংলাদেশের সর্বপ্রথম কি হয় আদমশুমারি হয়, এরপর হচ্ছে 1981, 99, 11 এবং 2023 সালে আদমশুমারি অনুষ্ঠিত হয়ে থাকে। ওকে ফাইন, এরপর আমরা চলে আসি, চলো তাহলে এখানে ইনফরমেশনগুলো কিন্তু মনে রাখবা। ওকে ওকে এরপর চলে আসি আমরা, এরপর বলছি এখানে বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রম। ওকে, তো আমরা এতগুলো মধ্যে জনসংখ্যা কাঠামোর বায়োলিঙ্গ বা ভৌগোলিক সম্পর্কে আলোচনা করছিলাম। এখন আমরা কথা বলবো বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণের কার্যক্রম, মানে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য আমাদের কি কি করতে হবে। বেশ কিছু কার্যক্রম আছে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য, আমাদের জনসংখ্যা নিয়ন্ত্রণ করাটা আসলেই প্রয়োজন। কারণ আমরা জানি যে জনসংখ্যা যদি আমরা কন্ট্রোলে রাখতে না পারি, তাহলে সেই জনসংখ্যা যদি আবার জনসম্পদে রূপান্তর করতে না পারি, তাহলে আরও বেশি সমস্যা হয়ে যায়। তো সেজন্য আমাদেরকে এটাকে কন্ট্রোলে রাখতে হবে, পাশাপাশি জনসংখ্যা জনসম্পদে রূপান্তর করার চেষ্টা করতে হবে। ঠিক আছে? ওকে, তাহলে দেখো আমরা জনসংখ্যা, বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রমের মধ্যে এখানে বেশ কিছু বিষয় আছে, তোমরা একটু পড়ে দেখিও। আমি জাস্ট পয়েন্টগুলো একটু বলে দিই। যেমন ধরো পরিবার পরিকল্পনা কর্মসূচি জোরদারকরণের মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা যায়, প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলককরণের মাধ্যমে, শিশুদেরকে নিকট শিক্ষাকে আকর্ষণীয়করণের মাধ্যমে। এটার জন্য দেখা যায় যে শিশুদেরকে প্রাইমারি স্কুলে পাঠানোর জন্য তাদেরকে টিফিনের ব্যবস্থা করা হয়ে থাকে, এরকম আমরা বিভিন্ন জিনিস দেখি আর কি। ঠিক আছে, তারপর হচ্ছে জনসংখ্যার উর্বরতার হার, এগুলো সবগুলো একটু দেখবা। থিওরিগুলো আমি পড়াচ্ছি না, তোমরা একটু বাসা পড়ে দেখবা আর কি। আরেকটা বিষয়, যারা 26-এ শিক্ষার্থী আছে, যদিও 26-এ এখানে স্টুডেন্ট থাকার কথা না, যেহেতু সেকেন্ড পেপার পড়াচ্ছে এবং ফার্স্ট পেপার তাদের আছে অর্ধবার্ষিক পরীক্ষা। যদি ফার্স্টে কেউ থেকে থাকো, তাহলে তোমরা এটাতে ভর্তি হতে পারো, 0 to Hero ব্যাচে, যেখানে আমি শুধুমাত্র ইকোনমিক্স পড়াচ্ছি, আর হচ্ছে সব বিষয় পড়তে চাইলে অ্যাডভান্স ব্যাচে ভর্তি হবা। ঠিক আছে, চলে আসি আমরা জনসংখ্যা নিয়ন্ত্রণে গৃহীত কর্মসূচির কার্যকারিতা। এখানে মধ্যে থিওরিগুলো একটু পড়বা, আমি এই স্লাইডটা তোমাদেরকে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আমি দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলে তোমরা সেখান থেকে একটু পড়তে পারবা। ঠিক আছে, এখানে হচ্ছে আচ্ছা, এরপরে চলো আমরা মানবসম্পদ উন্নয়নে কি করতে হবে সেটা আমরা এখানে দেখলাম। সরি, জনসংখ্যা নিয়ন্ত্রণে গৃহীত কার্যক্রম এর কার্যকারিতাগুলো আমরা দেখলাম। এরপর আমরা মূল টপিক যেটা, সেটা হচ্ছে মানব সম্পদ উন্নয়ন নিয়ে আমরা কথা বলবো। এই চ্যাপ্টারটা 3টা সেগমেন্টে ভাগ করা, জনসংখ্যা, তারপর হচ্ছে মানব সম্পদ, আত্মকর্মসংস্থান। জনসংখ্যা সম্পর্কে আমাদের আলোচনা শেষ, এখন আমরা কথা বলবো মানব সম্পদ সম্পর্কে। মানব সম্পদ বলতে আসলে কি? মানব মানে হচ্ছে মানুষ, আর সম্পদ মানে হচ্ছে যেটা দিয়ে আমরা ফিউচারে আমার কোনো একটা লাভে দিবে বা ফিউচার আমার একটা ইনকাম বাড়াবে, এটাকে আমরা সম্পদ বলি। তো মানুষ আবার তোমার ইনকাম কেমনে দিবে বা মানুষটা আসলে সম্পদ কেমনে হয়? হ্যাঁ হয়, যদি সেই জনসংখ্যা আমরা জনসম্পদে রূপান্তর করতে পারি, তখন সেটাকে মানব সম্পদ বলি। স্যার জনসংখ্যা বা জনসম্পদ কেমনে হয়? হয় যদি সেই জনসংখ্যাটা দক্ষ হয়, দক্ষ যদি হয় তারা, তাহলে সেই জনসংখ্যা আমাদের জন্য কি হয়ে যাবে? মানব সম্পদ হয়ে যাবে। তো এখানে মানব সম্পদ উন্নয়ন বলতে একটা সংজ্ঞা আছে খুব সুন্দর, এটা একটু পড়বো আমরা। বলছে মানব সম্পদ উন্নয়ন বলতে দেশের জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা, চিকিৎসা সুবিধা, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে সুস্বাস্থ্যের অধিকারী দক্ষ মানব গোষ্ঠী হিসেবে গড়ে তোলাকে বোঝানো হয়ে থাকে মানব সম্পদ উন্নয়ন। তো এখানে একটা বিষয় আমি তোমাকে বলি, সেই বিষয়টা হচ্ছে এরকম যে মানব সম্পদ উন্নয়ন বলতে শুধুমাত্র তাদেরকে কি করা, যে তাদেরকে শুধু শিক্ষা দেওয়া, তাদেরকে যদি প্রশিক্ষণের মাধ্যমে শুধু প্রশিক্ষণ আবার শিক্ষা দিলে হবে না, তাদেরকে সুস্বাস্থ্যের অধিকারী বা চিকিৎসা সুবিধা তাদেরকে দিতে হবে। মনে করো যে একটা দেশ, মনে করো বাংলাদেশের মানুষ, তাদেরকে আমরা একদম খুব তারা শিক্ষিত, তারা খুব দক্ষ, কিন্তু তাদেরকে মনে করে যে এরকম করে ফুমাল উড়ে যায়, ঠিক আছে, একদম হাংলা পাতলা ঠেলা দিলে পড়ে যায়, বুঝছো? তো এরকম হইলে কি তাহলে সেটা মানব সম্পদ হবে না? তাদেরকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হইতে হবে। তাহলে শুধু শিক্ষা বা দক্ষ হইলে হবে না, তাদেরকে সুস্বাস্থ্যের অধিকারী হইতে হবে, দেন তাকে আমরা কি বলতে পারবো? মানব সম্পদ বলতে পারবো। ক্লিয়ার? মানে জোরে সোরে একটা সাইক্লোন বা বাতাস হইলে তাদেরকে গাছ থেকে ধরে রাখতে হয়, এরকম হলে কি সেটা সম্পদ হইলেও হবে না। তো এটা বলা হচ্ছে যে মানব সম্পদ উন্নয়ন বলতে দেশের জনগোষ্ঠীকে সুস্বাস্থ্য বা স্বাস্থ্যসেবা, চিকিৎসা সুবিধা ও শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে সুস্বাস্থ্যের অধিকারী দক্ষ মানব গোষ্ঠী হিসেবে গড়ে তোলাকে আমরা বলে থাকি মানব সম্পদ উন্নয়ন। ওকে, তো এখানে মানব সম্পদ উন্নয়নের কর্মসূচিগুলো এখানে দেওয়া আছে, যে মানব সম্পদ উন্নয়ন মানব সম্পদ উন্নয়নের সূচকগুলো দেওয়া আছে, অর্থাৎ মানব সম্পদ উন্নয়ন হচ্ছে সেটা আমরা কেমনে বুঝবো। যেমন আমি তোমাকে বললাম যে বাংলাদেশে মানব সম্পদ উন্নয়ন হচ্ছে, তুমি কেমনে বুঝবা? 3টা জিনিস দেখবা। একটা হচ্ছে আয়ুষ্কাল বৃদ্ধি পাচ্ছে কিনা, মানে মানুষের যে গড় আয়ু সেটা বাড়তেছে কিনা। 2, জ্ঞান অর্জন বা শিক্ষা অর্জন বাড়তেছে না বা শিক্ষিতের হার বাড়তেছে কিনা। 3 নাম্বার হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে কিনা। তাহলে এই 3টা জিনিস দেখে বুঝতে পারবা যে সেই দেশে মানব সম্পদ উন্নয়ন হচ্ছে নাকি হচ্ছে না। যেমন আমি যদি 1 নাম্বারটা যদি বলি, সেটা হচ্ছে কি বললাম, যে আয়ুষ্কাল বৃদ্ধি। একটা দেশে যদি মানুষের আয়ুষ্কাল বাড়ে, তার মানে আমাদের কথা যদি বলি, আমরা দেখেছি 2011 সালে আয়ুষ্কাল ছিল 69, 2022 সালে সেটা আয়ুষ্কাল বেড়ে কত হয়ে আছে? 72 দশমিক সামথিং। তার মানে আমাদের আয়ুষ্কাল কিন্তু বৃদ্ধি পাচ্ছে।
দ্যাট মিনস আমাদের দেশে মানব সম্পদ উন্নয়ন হচ্ছে। 2 নাম্বার জ্ঞান অর্জন বা শিক্ষা অর্জন। হ্যাঁ, আমরা দেখেছি 2011 সালে শিক্ষিতের হার ছিল 57% না কত পার্সেন্ট, হ্যাঁ 57%, এবং যেটা 2022 সালে গিয়ে শিক্ষিতের হার হচ্ছে প্রায় 72%। তার মানে আমাদের জ্ঞান অর্জন বা শিক্ষিতের হারও কিন্তু বৃদ্ধি পাচ্ছে, তার মানে মানব সম্পদ উন্নয়ন হচ্ছে। 3 নাম্বার যেটা সেটা হচ্ছে জীবনযাত্রার মান। এই জিনিসটা বাংলাদেশে হচ্ছে না। স্যার জীবনযাত্রার মান মানে কি? মানে হচ্ছে মানুষের লিভিং স্ট্যান্ডার্ড আস্তে আস্তে বাড়তেছে কিনা। দেখবা বাংলাদেশে একটা জিনিস, সেটা হচ্ছে বাংলাদেশে যারা টাকা পয়সা যাদের আছে আর কি, তারা আরো ধনী হচ্ছে, আর যাদের টাকা পয়সা নাই, দিনমজুর বা যাদের শ্রমিক আছে বা যারা চাকরি করে, তারা আরো গরিব হয়ে যাচ্ছে দিন দিন। কেন? কারণ এখানে সম্পদের সুষম বন্টন হচ্ছে না, বা যেটাকে আমরা বলতে পারি যে জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে না বাংলাদেশে। তো আমাদের এই দুটো ঠিক থাকলেও, এই দুটো একটু একটু বাড়লেও এই জীবনযাত্রার মান উন্নয়ন টোটালি হচ্ছে না বা কম হচ্ছে। তার কারণে বলতে পারি বাংলাদেশে মানব সম্পদ উন্নয়নের জন্য এই জিনিসটা আমাদেরকে ভালো করে দেখতে হবে যে সব ক্ষেত্রে বা সব মানুষের জীবনযাত্রার মান বাড়তেছে কিনা, তাদের ইনকাম বাড়তেছে কিনা, তারা বেশি ভালো জীবন লিভিং স্ট্যান্ডার্ড পাচ্ছে কিনা, বা তারা ভালোভাবে চলতে পারতেছে কিনা, এই বিষয়টা আমাদেরকে দেখতে হবে। ওকে স্যার, র্যাপিড ব্যাচে অ্যাডমিশন ফি কত? র্যাপিড ব্যাচে আমাদের কোর্স ফি হচ্ছে 2199 টাকা। তবে যারা এখন ভর্তি হবে ডিসকাউন্টে তোমাদের ভর্তি হচ্ছে 1899 টাকা। ঠিক আছে, 1899 টাকাটা সব বিষয় তুমি পেয়ে যাবা 1899 টাকা দিয়ে। যারা প্রি রেজিস্ট্রেশন বা প্রি বুকিং করেছো তোমাদের জন্য হচ্ছে 1699 টাকা। যারা প্রি বুকিং করেছো শুধুমাত্র তাদের জন্য এটা, প্রি বুকিং যারা করছে তাদের জন্য 1699 টাকা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা আশা করি বুঝতে পারছি। তাহলে চলো আমরা একটু মুখস্থ করি যে মানব সম্পদ উন্নয়নের সূচকগুলো কি। দ্রুত করো সবাই, মানব সম্পদ উন্নয়নের সূচকগুলোকে একটু মুখস্থ করে ফেলো। মানব সম্পদ উন্নয়নের সূচকগুলোকে একটু মুখস্থ করে ফেলো। মানব সম্পদ উন্নয়নের সূচকগুলো কি? 1 নম্বর হচ্ছে আয়ুষ্কাল, মানে হচ্ছে মানুষের গড় আয়ু বাড়তেছে কিনা। 2 নম্বর হচ্ছে জ্ঞান অর্জন বা শিক্ষা অর্জন। 3 নম্বর হচ্ছে মানব সম্পদ উন্নয়ন। ঠিক আছে, একটু মুখস্থ করো, এই তিনটা একটু মুখস্থ করে নাও সবাই। আয়ুষ্কাল, জ্ঞান অর্জন বা শিক্ষা অর্জন, জীবনযাত্রার মান উন্নয়ন, এই তিনটা একটু মুখস্থ করে নাও। ডান লিখবা, মুখস্থ হয়ে গেলে ডান লিখো। মানে পোলাপানিরে বিয়ের কথা বললেই মানে এত উৎসাহ, এত উৎসাহী, অতি উৎসাহী। ঠিক আছে, বিয়ের কথা বললে আর কোনো মানে পড়া কি পড়াচ্ছে স্যার, যা ইচ্ছে তাই পড়াক, সমস্যা না। আমার বিয়ের কথা বলছে দ্যাট মিনস একটু দাঁড়াইতে হবে। ঠিক আছে, মানে একটা অবস্থা, বিয়ের কথা বললেই এত উৎসাহী। এই জন্যই তো বিয়ে হয় না তোমাদের, এই জন্যই বিয়ে হয় না। ওকে, চলো আসি আমরা এই পরবর্তী টপিকে চলে যাই। চলো এরপর আমরা করবো বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নে গৃহীত পদক্ষেপ, মানে মানব সম্পদের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করছে বাংলাদেশ। এক নম্বর হচ্ছে শিক্ষা বা প্রযুক্তিগত উন্নয়নে কাজ করছে বাংলাদেশের সরকার বা বাংলাদেশ। এখন তো আগে তো শেখ হাসিনা সরকার ছিল বা আওয়ামী লীগ সরকার ছিল, এখন তো আমাদের ইউনূস সরকার এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার। তো দেখা যাক তিনি আর কি কি করতে পারে এই মানব সম্পদ উন্নয়নের জন্য, দেখা যাক। তার প্রতি আমাদের একটা ভরসা আছে, তো তিনি সে ভরসা রাখতে পারেন কিনা বা সেই ভরসা ধরে রাখতে পারেন কিনা। ঠিক আছে, তো শিক্ষা এবং প্রযুক্তির উন্নয়ন করছে। 2 নম্বর হচ্ছে আমাদের স্বাস্থ্য বা পরিবার পরিকল্পনা, পরিবার কল্যাণ করার জন্য কাজ করছে মানব সম্পদ উন্নয়নের জন্য। এরপর রয়েছে তোমার আবাসন। আবাসন মানে হচ্ছে যাদের থাকার জায়গা নাই, ভালো থাকার পরিবেশ সৃষ্টি করতেছে, বুঝছো, এটাকে বলা হচ্ছে। এরপর রয়েছে তোমার হচ্ছে নারী উন্নয়ন কর্মসূচি গ্রহণ করছে। নারীদের উন্নয়ন করাটা খুবই জরুরি, কারণ ওই যে বলেছিলাম যেহেতু আমাদের অর্ধেকের চেয়ে বেশি মানুষ কিন্তু নারী বাংলাদেশের মধ্যে, সেজন্য তাহলে নারী শিক্ষার উন্নয়নের জন্য কাজ করছে। এরপর আমরা বলতে পারি সেটা হচ্ছে শিশু উন্নয়নের জন্য কাজ করছে। শিশুদেরকে প্রাথমিক শিক্ষা বা তাদেরকে সুস্বাস্থ্য বা টিকা দেওয়া নিয়মিত, সেই বিষয়গুলো আমাদেরকে ঠিক আছে। ওকে, এরপর রয়েছে আমাদের সেটা হচ্ছে আচ্ছা, এরপর যারা 25 আছে সেটা বলে দিলাম, যাদের শুধুমাত্র ইকোনমিক্সের প্রবলেম, ইকোনমিক্সের এই ব্যাচে পড়তে পারে, ইকোনমিক্স টার্গেট প্লাস ব্যাচ। ঠিক আছে, আর 26-এর জন্য হচ্ছে 0 to Hero ব্যাচ। কই আর স্লাইড কই, কি রে টপিক কি সবগুলো তাই নেই?
আচ্ছা, আরেকটা টপিক বাকি আছে শুধু, সেটা আমি মুখে বলে দিচ্ছি, সেটা হচ্ছে লাস্ট টপিক, সেটা হচ্ছে আত্মকর্মসংস্থান। ঠিক আছে, এই টপিকের পর টপিক হচ্ছে আত্মকর্মসংস্থান, সেই টপিকটা এখানে নাই। সো আমি হচ্ছে দেখো, লাস্ট টপিক হচ্ছে আত্মকর্মসংস্থান। তো আমরা সেটা সম্পর্কে একটু জানি। আত্মকর্মসংস্থান বলতে আমরা আসলে কি বুঝে থাকি, ঠিক আছে? তো দেখো, আত্মকর্মসংস্থান মানে হচ্ছে নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করা। অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি এরকম যে আমরা আসলে বাংলাদেশে, তোমাদেরকে আমি গত ক্লাসে একটা কথা বলছিলাম যে বাংলাদেশের মানুষের, গত ক্লাসে আগের ক্লাসে আর কি, বাংলাদেশের মানুষ যেটা করে সেটা হচ্ছে সবাই পড়াশোনা করতেছে জেনারেল লেভেলে, জেনারেল শিক্ষা আমরা শিক্ষিত হচ্ছি, তো সবাই অফিসার্স হতে চাচ্ছি। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে যদি 100 জন মানুষ থাকে, তার মধ্যে অফিসার হবে 20 জন, মানে যারা ম্যানেজমেন্ট লেভেলে থাকবে, উপরের লেভেলে থাকবে, অফিসে বসে কাজ করবে, এসি রুমে বসে কাজ করবে, কলম দিয়ে কাজ করবে, খোঁচা দিয়ে টাকা ইনকাম করবে, এরকম। আর বাকি 80 জন হচ্ছে ফিল্ড লেভেলে কাজ করে, নিচের লেভেলে কাজ করে 80 জনের মতো। তো আমাদের দেশে যারা শিক্ষিত আমরা হচ্ছে, আমরা সবাই ওই 20 জন হওয়ার জন্য সবাই রেসে আছে, সবাই দৌড়াচ্ছি ওই 20 জনের মধ্যে ঢোকার জন্য। কিন্তু প্রকৃতপক্ষে আমাদেরকে এই 80 জনের কথাই ঢোকার বা এইটার জন্য আমাদের কাজ করা দরকার, যেটা চীন করেছিল, আমরা বলেছিলাম চায়না করেছে। তারা জেনারেল শিক্ষাকে বন্ধ করে দিয়েছে পুরো 12 বছরের জন্য এবং কারিগরি শিক্ষাকে ইমপ্লিমেন্ট করেছে, যার কারণে তারা কিন্তু এখন খুব বেশি স্ট্রং একটা ইকোনমি বিলং করতেছে বা ইকোনমিতে তারা আছে। তো আমাদেরকেও সে কাজটা করা উচিত ছিল। তো এখানে যেটা হচ্ছে, আমরা সবাই ওই 20 জনের মধ্যে ঢুকতে গিয়ে প্রচুর পরিমাণে এখানে বেকারত্ব দেখা দিচ্ছে। তারা সবাই শিক্ষিত, গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, কিন্তু কোনো চাকরি নেই, বছরের পর বছর তারা বেকার থেকে যাচ্ছে এই 20 জনের মধ্যে ঢুকতে না পারার কারণে, বুঝছো? তাই বলা হচ্ছে যে বাংলাদেশের জন্য যেহেতু অনেক বেশি জনসংখ্যা, শিক্ষিতের হার বেশি হওয়ার কারণেও বেশি তোমার হচ্ছে বেকারত্ব আছে, তাই বাংলাদেশে যেটা হচ্ছে সেটা হচ্ছে আত্মকর্মসংস্থান সৃষ্টি করা। আত্মকর্মসংস্থান মানে কি? মানে হচ্ছে নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করা, যেটার মাধ্যমে তুমি তো একটা ইনকাম পাবা, তোমার ফ্যামিলি তো একটা চলবে কোনো রকম, আল্লাহ ভরসা, আল্লাহ চালাবে, পাশাপাশি তোমার আন্ডারে বা তোমার জন্য আরো কয়েকটা ফ্যামিলি, আরো কয়েকজন মানুষের কর্মসংস্থান হবে, এটাকে বলা হয় আত্মকর্মসংস্থান। যেমন তুমি এই যে পড়ালেখার কথাই চিন্তা করো, একদম 2020 সালে আমরা পড়ালেখা হচ্ছে ফাউন্ডার আমি, এবং হচ্ছে 2020 সালের অক্টোবরের 20 তারিখে আমাদের হচ্ছে, অক্টোবরের হচ্ছে 12 তারিখে আমি প্রথম পেজ এবং ইউটিউব চ্যানেল এগুলো আমি খুলি। খোলার পর আস্তে আস্তে আমি ভিডিও দেওয়া শুরু করি। ওই যে তোমরা আগে 4 বছর আগে ভিডিও দেখতা, ওইগুলো কিন্তু তখনের ভিডিও, বুঝছো, যেগুলো ইউটিউবে তোমরা দেখতা। তো সেগুলো হচ্ছে আমি বাসায় বসে, ব্যাচেলর বাসা ছিল, আমার রুমমেট যখন বাইরে যাইতো তখন আমি ওই হোয়াইট বোর্ডে ভিডিও, মোবাইল দিয়ে ভিডিও করে কী করতাম, তো সেগুলো ইউটিউবে আপলোড করতাম, পেজ আপলোড করতাম। এভাবে করতে করতে একটা সময় 2021 সালের পরীক্ষাতে যারা আসলো ওরা বললো স্যার আমাদেরকে জন্য কোর্স দেন, দেন কোর্স দেওয়া শুরু হলো। 20 সাল, 21 সাল, 22 সাল, 23 সাল, 24 সাল, এখন 25 সালে তোমরা পরীক্ষার্থী। তো এই যে একটা পর্যায়ে আস্তে আস্তে শুরু হইতে হইতে এখন মোটামুটি পড়ালেখার ফ্যামিলিটা অনেক বড় একটা ফ্যামিলি। এখানে অনেকজন কাজ করছে এবং হচ্ছে অনেক টিচার কাজ করছে, অনেক এমপ্লয়ি কাজ করছে। সো সব মিলে একটা আমি নিজের একটা কর্মসংস্থান তৈরি করেছি, পাশাপাশি আরও 10 জন, আরও 20 জন মানুষের কর্মসংস্থান এখানে কিন্তু হয়েছে। তো এটাকেই বলা হয় আত্মকর্মসংস্থান বা স্বকর্মসংস্থান, যেখানে তুমি তোমার কর্মসংস্থান করতে পারবে নিজের বুদ্ধিমত্তা, মনশক্তি সেগুলো কাজে লাগিয়ে, পাশাপাশি আরও 10 জন 20 জন মানুষকে তুমি কর্মসংস্থান দিতে পারবা বা তাদেরকে তুমি একটা ইনকামের সোর্স করে দিতে পারবা। এটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রেক্ষাপটে, কারণ বাংলাদেশের জবের অনেক বেশি ক্রাইসিস। তোমরা জানো যে অনেক বেশি জব মানুষের প্রয়োজন, কিন্তু সে হারে জব নাই। বাংলাদেশে এন্টারপ্রেনার হচ্ছে না, বাংলাদেশে এটা হচ্ছে সবাই ওই জব করার পেছনে দৌড়াচ্ছে। আসলে জব করার পেছনে দৌড়াচ্ছে, তুমি জব বানাও, আমি বলবো যে তুমি জব বানাও, ক্রিয়েট করো। তো তোমাদের প্রতি আমার একটা পরামর্শ থাকবে বা একটা সাজেশন থাকবে, সেটা হচ্ছে পড়াশোনা তো করতেছো ঠিক আছে, সব ঠিকঠাক, তোমরা পড়াশোনার পাশাপাশি কোনো একটা কাজ করো, কোনো একটা স্কিল শিখো, সেটা হোক গ্রাফিক্স ডিজাইন, সেটা হোক ভিডিও এডিটিং, সেটা হোক
তুমি যে কোনো একটা অনলাইন একটা বিজনেস দাঁড় করো, ছোটখাটো বিজনেস। তুমি আঁকতে ভালোবাসো, তাহলে আর্টের উপর একটা পেজ বানাও, একটা ইউটিউব চ্যানেল বানাও, তুমি একে একে সেগুলো আপলোড করো, সেখানে তুমি সেগুলো সেল করো। তুমি মনে করো জুয়েলারি বানাতে পছন্দ করো, তাহলে তুমি সেটা করো। তুমি মনে করো যে লিখতে পছন্দ করো, তাহলে তুমি সেটা করো, ঠিক আছে? কেউ গাইতে পছন্দ করো, সেটা করো। অথবা কেউ মনে করো যে অনলাইন কোনো প্রোডাক্ট বিক্রি করবা, সেটা করতে পারো। তাহলে এভাবে করে তোমরা যদি নিজের ছোট একটা প্রতিষ্ঠান শুরু করতে পারো এখন থেকেই, দেখবা তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হইতে হইতে সেটা একটা পর্যায়ে গিয়ে এমন একটা পর্যায়ে যাবে যে তোমার চাকরি করতে হবে এরকম যেন বাধ্যতামূলক হয়ে না যায়। যেমন আমার কথা যদি বলে, এখন আমার কাছে দুটো অপশন আছে। একটা হচ্ছে আমার পড়ালেখা একদম শেষের দিকে, আমার এখন মাস্টার্স চলতেছে, তোমরা জানো। তো মাস্টার্স পরীক্ষা চলতেছে, এখন হচ্ছে আমি ফার্স্ট সেমিস্টার চলতেছে, মাস্টার্সের ফার্স্ট সেমিস্টার, আরেকটা সেমিস্টার আছে, ওইটার পরে আমি মোটামুটি মানে বেকারত্বের খাতায় নাম লেখাবো। সো বেকারত্ব বললে ভুল হবে, আমি তোমাদেরকে পড়াচ্ছি। এবং এই যে আমার পড়ালেখা শেষ হইতে হইতে আল্লাহর রহমতে আল্লাহ একটা মোটামুটি কি দিয়েছে, চলার মতো একটা ইনকাম দিচ্ছে, পড়ালেখা থেকে বলো, অফলাইন থেকে বলো, সব মিলে। তো এই যে ইনকামটা হচ্ছে, এখন আমি চাইলে আমি পড়ালেখাতে সময় দিতে পারি, মানে তোমাদেরকে পড়াতে পারি, অথবা আমি চাইলে একটা চাকরিতে ঢুকতে পারি। আমি চাইলে এখন একটা ভালো করে প্রিপারেশন নিয়ে, আমি একটা চাকরির জন্য প্রিপারেশন নিয়ে আমি কিন্তু চাকরি করতে পারি। তো আমার কাছে অপশন দুইটা আছে। কিন্তু তুমি যদি শুধুমাত্র পড়াশোনা করো, অন্য কোনো কিছু না করো, আমরা কি সারা জীবন পড়াশোনা করি? অর্থাৎ 24 ঘন্টার মধ্যে তুমি কি 24 ঘন্টা পড়াশোনা নিয়ে কাজ করো, পড়াশোনা নিয়ে থাকো? না, আমরা ভান করি মানে কি, আমরা বলি যে আমি তো পড়াশোনা করতেছি, আর কি করবো, এরকম চিন্তা করি। আসলে কিন্তু আমরা পড়াশোনা করি না, আমরা পড়াশোনা করি ওই পরীক্ষার আগে গিয়ে, অথবা ডেলি মনে করো আমি 2 ঘন্টা পড়াশোনা করতেছি বা 3 ঘন্টা পড়তেছি আমি, বাকি কিন্তু 24 ঘন্টার মধ্যে বাকি সময়টা আমি এমনিতেই ফেসবুকে স্ক্রল করে বা অন্যান্যভাবে আমি মুভি দেখে সময় নষ্ট করতেছি। তো আমি বলবো তোমাদেরকে, তোমার যে 24 ঘন্টা সময়, সেখান থেকে 2 ঘন্টা সময় বের করো, তুমি 1 ঘন্টা সময় বের করো, বের করে কোনো একটা জিনিস এস্টাবলিশ করো। সেটা দেখা যাবে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হইতে হইতে এমন একটা পর্যায়ে যাবে যে তুমি সেখান থেকে তোমার অপশন তুমি চুজ করতে পারবা, তুমি কি সেখানে থাকবা নাকি তুমি চাকরি করবা। এটার জন্য তোমার একটা স্কোপ বাড়বে। অন্যদিকে তুমি যদি শুধু পড়াশোনা করতে করতে চাকরির পিছনে দৌড়াও, ওই যে তোমাকে বেকারত্বের খাতায় নাম লেখায় অনেক দিন থেকে যেতে হবে। মানুষ তো সারা জীবন বেকার থাকে না, তবে এমন হতে পারে যে তুমি তোমার পছন্দ অনুযায়ী যে জব তুমি ডিজার্ভ করো, সেই জবটা তুমি নাও পেতে পারো। তো সেই জন্য আমি বলবো অপশন রাখো, তোমার কাছে অপশন যেন থাকে, সেই বিষয়টা মাথায় রাখবা, ঠিক আছে? সো কিছু একটা শুরু করো, যেটাই করো, মানে একদিনের মধ্যে তুমি 2-1 ঘন্টা সময় সেখানে দাও, আমি সেটাই বলবো। ভাই আপনি কোন বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করছেন? আমি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী। বিবিএ কমপ্লিট হয়ে আছে আমাদের, এখন মাস্টার্স চলতেছে, এমবিএ চলতেছে। সো এমবিএর এখন হচ্ছে ফার্স্ট সেমিস্টার এক্সাম চলতেছে, ঠিক আছে? স্যার আপনার অর্থনীতি বই আছে? হ্যাঁ, ইজি ইংলিশ বই আছে, মডেল টেস্ট বলতে ওইটাই, ওইখানে সব কিছু পাবা। ওই ইজি ইংলিশ বইয়ের মধ্যে সব আছে, এমসিকিউ সিকিউ প্র্যাকটিস সহ, সিকিউর উত্তর সহ আছে। আমার পেজ আছে আর্টের, হ্যাঁ এই যে আমাদেরকে স্নিগ্ধা বলছে আমার পেজ আছে আর্টের। এই যে কিছু একটা শুরু করো, আমি বলবো যে কিছু একটা শুরু করো, তোমার যেখানে ইন্টারেস্ট আছে, তোমার যেখানে প্যাশন আছে, সেখান থেকে শুরু করো। অ্যান্ড এটাতে একটু সময় দাও, ডেলি 2-1 ঘন্টা সময় দাও, এবং দেখবো যে তোমার পড়াশোনা শেষ হইতে হইতে সেটা একটা স্টেবল পর্যায়ে যাবে। সেখান থেকে তুমি দেখবে মাসে 40,000, 50,000 বা 1 লাখ টাকা বা তারও বেশি ইনকাম আসতেছে। তো তোমার বাধ্য হয়ে কি করতে হবে না, চাকরি করতে হবে না, এটা আমি বলবো। স্যার আমরা কি বুঝতে পারছি? আমার কথা কি বুঝছো? তোমাদের কি বুঝাইছি? স্যার আপনি অ্যাকাউন্টিংয়ের পর ইকোনমিক্স পড়ান? হ্যাঁ, আমাদের অ্যাকাউন্টিংয়ে হচ্ছে, আমি এসএসসিতে আমার অ্যাকাউন্টিং ইকোনমিক্স ছিল, এবং হচ্ছে আমাদের একাডেমিকে কিন্তু আমরা 3টা 100 নাম্বারের কোর্স করি ইকোনমিক্সের উপর, মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, এবং হচ্ছে বাংলাদেশ ইকোনমিক্স, এরকম 3টা আমরা কোর্স করি, যেখানে আমাদের ইকোনমিক্স সম্পর্কে একদম বেসিক থেকে অ্যাডভান্স সব কিছু পড়ানো হয় ইউনিভার্সিটিতে আর কি, বুঝছো, বিবিএতে। তো ওইটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে ইন্টারমিডিয়েট যেগুলো পড়ছি সেগুলোই তো। আরেকটা বিষয় যেগুলো অনার্সে আমরা মাইক্রো ইকোনমিক্স পড়ি, সেটাতে সব কিছু এখানে ইন্টারমিডিয়েটে। এবং আমার শুরু থেকে এটা পড়াতে ভালো লাগতো, পছন্দের সাবজেক্ট, কারণ এটা রিলেট করার মতো একটা সাবজেক্ট ইকোনমিক্সটা, আমাদের জীবনের সাথে সম্পর্কিত। অ্যাকাউন্টিংটা একটা রোবোটিক্স সাবজেক্ট। রোবোটিক্স মানে কি, মানে কোনো কিছু রসকস নাই, মুখস্থ করার মতো, বা যেগুলো রুলস আছে, রেগুলেশন আছে, সেগুলো জেনে জেনে কি করা, ম্যাথটা করা।
জীবনের সাথে রিলেট করে কোনো কিছু বলার মতো কি না সিস্টেম নাই। তা আমার মজা লাগে ইকোনমিক্সটা পড়াইতে, শুরু থেকে একদম শুরু থেকে পড়াচ্ছি ইকোনমিক্স। 2019 সাল থেকে পড়াচ্ছি আমি। 19 সাল বলতে একদম ইউনিভার্সিটি যখনই ভর্তি হয়েছি 19-এর জানুয়ারিতে, তখন থেকে পড়াচ্ছি। স্যার এই চ্যাপ্টার শেষ আমাদের তো শেষ, সুপার 60 ক্লাসের আমাদের আয়োজন শেষ হচ্ছে। তো তোমাদের সাথে ইকোনমিক্স ক্লাস আমার আর হচ্ছে না, লাইভ ক্লাস, ফ্রি ক্লাস। তো তোমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে পেইড ক্লাসে ভর্তি হইতে হবে তোমরা যারা ক্লাস করতে চাচ্ছ। আমাদের র্যাপিড ব্যাচ শুরু হচ্ছে, যারা 25-এ শিক্ষার্থী আছো দ্রুত ভর্তি হয়ে যাও। আর 26-এ যারা শিক্ষার্থী আছো তোমাদের জন্য অ্যাডভান্স ব্যাচ চলতেছে, এই আর কি, সেগুলোতে ভর্তি হয়ে যাও। ওকে। স্নিগ্ধা বলছে পেজের নাম হচ্ছে পিচ্চি স্নিগ্ধা। আচ্ছা পিচ্চি স্নিগ্ধা তোমার নাম বলে দিলাম, পেজের নাম, ওকে তোমরা একটু ফলো করে দিও, ঠিক আছে? পিচ্চি স্নিগ্ধা। তো এটা হচ্ছে আমার আসলে দায়িত্ব তোমাদেরকে একটু প্রমোট করে দেওয়া। তো এটাতে তোমার যদি 10টা কাস্টমার বাড়ে বা অডিয়েন্স বাড়ে, তো এটাতে আমার কিছু তো লস নাই। সো আমি চাই তোমরা যদি করো, তোমাদেরকে যে কোনো হেল্প প্রয়োজন হলে, সহযোগিতা প্রয়োজন হলে আমাকে বলবা, আমার পক্ষ থেকে আমি সর্বোচ্চ হেল্প করব, ঠিক আছে? যেটা হিরো কোর্সের 26-এ ক্লাস আবার করবে। আমার ক্লাস আবার হবে হচ্ছে তোমাদের আমার পরীক্ষা তো রবিবারে পরে, রবিবার বা সোমবার থেকে নিব ক্লাস, কেমন? আইনজীবী হইতেছে, আইনের কলেজ নাই। আইনের কলেজ কেমন আবার? ল পড়তে চাও? ল পড়তে গেলে তো ইউনিভার্সিটিতে পড়তে হবে, বা তুমি পাবলিক বলো বা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে হবে। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শেষ করছি। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। যারা 25-এ আছো তারা র্যাপিড ব্যাচে ভর্তি হয়ে যাও দ্রুত করে, আর 26-এ যারা আছে তোমরা হচ্ছে অ্যাডভান্স ব্যাচে ভর্তি হয়ে যাও, এই আর কি। সবার সাথে দেখা হবে। আর তোমাদের সুপার 60 ক্লাস হয়তো শেষের দিকে, আর কয়েকদিন ক্লাস হবে। আমাদের 60টা ক্লাস হয়ে যাচ্ছে আর কি। এরপর হচ্ছে আমাদের পেইড ব্যাচে ক্লাসগুলো চলবে, আর তোমাদের জন্যই আর কি শুভকামনা। আরেকটা এক্সাম হবে তোমাদের উপর, এই 60টা ক্লাসের উপর, সেটা নিয়ে আমরা কথা বলবো। তো সেই এক্সামটা ভালো করে দাও, ভালো করতে পারলে তোমাদের জন্য গিফট থাকবে, এবং হচ্ছে এই আর কি। থ্যাংক ইউ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ঠিক আছে? আসসালামু আলাইকুম, ভালো থাকো, সুস্থ থাকো, এই আর কি।